প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 280 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। আমি বেশ কিছুদিন আগে একটা ঘটনা পেয়েছিলাম, কুফরি কালাম পড়া ফকিরের ঘটনা। সেই রকমই আরেকটা ঘটনা আমার কাছে এসেছে। এই ঘটনায় কুফরি কালাম পড়া ফকির, ইফরিত জিন এবং এক পীর বাবার উল্লেখ রয়েছে, যিনি তার পরিবারকে কিভাবে বাঁচালেন সেই কুফরি কালাম পড়া ফকিরের কাছ থেকে, সেটাই এই ঘটনায় জানবো। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 280 নম্বর এপিসোডের ঘটনায়। জায়গাটার নাম বিরানপুর। গ্রামের এক নির্জন প্রান্তে থাকতেন এক পীর বাবা, যার নাম মেহের আলী। তিনি একটা ভাড়া বাড়িতে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে থাকতেন। বহুদিন যাবৎ তার স্ত্রী সালমা বেগম তাকে একটা নতুন বাড়ি কেনার কথা বলছিল। সেই বাড়ি তিনি পছন্দ করে এসেছিলেন। একদিন তার স্বামী মেহের আলীকে নিয়ে তিনি বাড়িটা দেখে আসেন এবং সত্যি মেহের আলীরও সেই বাড়িটা পছন্দ হয়ে যায়। স্বল্প মূল্যে সেই বাড়িটা তারা কিনে ফেলেন। তবে বাড়ি কেনার পর থেকে তিনি পাড়া পড়শিদের কাছ থেকে শুনতে লাগলেন যে এই বাড়ির 3টে বাড়ি পরে এক ব্যক্তি বাস করেন, যার নাম দিলাওয়ার রশিদ খান। তিনি নাকি এই বাড়িটা কিনতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার কিছু টাকার অভাবে তিনি সেটা কিনতে পারেননি। পড়শিদের থেকে মেহের আলী এও জেনেছিল যে এই দিলাওয়ার রশিদ খানের একটা বিশেষ ক্ষমতা ছিল, কুফরি কালামের মাধ্যমে অশুভ শক্তিকে আহ্বান করা। যেহেতু মেহের আলী তার পছন্দের বাড়িটা কিনেছেন, তাই পাড়াপড়শিরা মেহের আলীকে সাবধানে থাকতে বলতো। বেশ কয়েকদিন ভালোই কাটল। এক রাতে মেহের আলীর ছোট ছেলে আরমান ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আরমানের কণ্ঠস্বর বদলে যায়, তার শরীর শক্ত হয়ে আসে, আর সে বলতে থাকে, আমায় মুক্তি দাও, আমি বন্দী। মেহের আলী বুঝতে পারেন এটা কোনো সাধারণ অসুখ নয়। মেহের আলী গভীর তদবির করতে থাকেন এবং কিছুক্ষণ পর আরমান শান্ত হয়ে যায়। আরেকদিন রাতের কথা এখানে বলছি। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। ঠিক সেই সময় মেহের আলী শুনতে পান তার দরজায় তীব্র ধাক্কার শব্দ। দরজা খুলতেই তিনি দেখতে পান তার দরজার সামনে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু তার দরজা থেকে কিছুটা দূরে এক বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। মেহের আলী দেখতে পান সেই বিশাল অবয়ব তাদের বাড়ির সামনে থাকা একটা বড় তাল গাছের ওপর আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেই অবয়বটি গাছে চড়ার সময় মেহের আলীর দিকে একবার তাকায়। মেহের আলী দেখতে পায় সেই অবয়বের আগুনের মতো চোখ, লম্বা লম্বা নখ আর বিশাল দেহী গঠন দেখে মেহের আলী বুঝতে পারেন যে এটা একটা শক্তিশালী জিন। মেহের আলী সাহস করে চিৎকার করে উঠে বলে, তুমি কে? সেই জিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর ছেলে এখন আমার অধিকারভুক্ত, ওকে আমার কাছে ছেড়ে দে, না হলে তোদের সব ভাইকে শেষ করে দেব। তারপর সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় মেহের আলী কিন্তু ভয় পাননি। তিনি জানতেন এটা কার কাজ। কুফরি কালাম পড়ে এই অশুভ আত্মাকে তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি রাতে তার একটা পুরনো ট্রাঙ্ক থেকে একটি পাণ্ডুলিপি বার করেন। এটা তার প্রধান শিক্ষক মশাই তাকে দিয়ে গিয়েছিলেন। সেই পাণ্ডুলিপিতে বিশেষ মন্ত্র লেখা ছিল। মেহের আলী সেই মন্ত্র পড়ার পর হয়তো তিনি জেনেছিলেন যে এই শক্তিকে তিনি কিভাবে আটকাবেন। তিনি বাড়ির চারপাশে বিশেষ তাবিজ ঝুলিয়ে দেন এবং ইবাদতের মাধ্যমে সুরক্ষা বলয় তৈরি করেন। কিন্তু সেই অপশক্তি সহজে হাল ছাড়ার নয়, সেটা মেহের আলী প্রথমেই বুঝে গিয়েছিলেন। ঠিক পরের দিন রাতে আরও বিশাল রূপে সেই অবয়ব আবার তার বাড়ির প্রাঙ্গণে প্রকট হয়। তিনি বাড়ির জানলা দিয়ে দেখতে পান যে সেই বিশালকায় অবয়ব তার বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে।
ঠিক এই সময় হঠাৎ করেই তিনি পাশের ঘরের আসবাবপত্র ভাঙার শব্দ শুনতে পান। মেহের আলী বুঝতে পারেন যে তার ছেলে আরমান সেই ঘরেই রয়েছে। তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সেই ঘরে গিয়ে দেখেন সেই ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে মাটিতে। আর তিনি দেখতে পান আরমান বিছানার চাদরের সাথে ফাঁস লাগিয়ে নিজের ঘরের ফ্যানের সাথে ঝুলছে আর ছটফট করছে। আরমান তখনও বেঁচে। মেহের আলী জোরে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে তিনি তাড়াতাড়ি খাটে উঠে তার ছেলেকে কোনো রকমে সেই ফ্যান থেকে নামিয়ে নিয়ে আসেন। সেই ঘরে তো সেই সময় কেউ ছিল না, কিন্তু হঠাৎ একটা বিকট চিৎকারের আওয়াজে সেই ঘর কেঁপে ওঠে। আর মেহের আলী দেখতে পায় খাটের তলা থেকে এক কালো ধোঁয়ার মতো কিছু জানলা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল। মেহের আলী এতক্ষণে বুঝেই গিয়েছিলেন যে এই দিলাওয়ার রশিদ খান তার পেছনে লেগেছে এবং তার ছেলেকে সে মেরেই ছাড়বে। পরের দিন মেহের আলী তার সেই পুরনো ট্রাঙ্ক থেকে একটা বিশেষ তাবিজ বার করেন এবং তিনি সেই তাবিজের ওপর একটা বিশেষ চিহ্ন এঁকে দেন এবং সেই তাবিজ তিনি তার ছেলে আরমানের গলায় ঝুলিয়ে দেন। সেই দিন রাতে বাড়িতে কোনো উৎপাত হয়নি। আরমান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকে, কিন্তু মেহের আলী বুঝেছিলেন যে সমস্যার সমাধান এখনো পুরোপুরি হয়নি। মেহের আলী তার পুরনো পাণ্ডুলিপি থেকে সারা দিন কি যেন পড়া লেখা শুরু করেন। তার স্ত্রী সালমা বেগম তাকে জিজ্ঞাসা করে, তুমি দিনরাত কি নিয়ে বসে থাকো, কি পড়াশোনা করো? মেহের আলী তখন তার স্ত্রীকে বলে, আমাদের পরিবারের ওপর জিন চালান করা হয়েছে। এ খুব সাংঘাতিক ইফরিত জিন, এবং আমার মন বলছে সেই জিন আমাদের পরিবারের ওপর চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করছে। এসবই দিলাওয়ার রশিদ খানের কারসাজি। এরপর 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎ করেই এক রাতে মেহের আলী অনুভব করেন যে তার বাড়ির আবহাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। বাতাসে এক অদৃশ্য চাপ। মেহের আলী তার পাণ্ডুলিপিটা তার মাথার কাছে রেখেই শুয়েছিলেন, আর আরমানকে তিনি সেই রাতে একা শুতে দেননি। আরমানকে শুয়েছিলেন তার পাশে। রাত তখন কটা জানা নেই। হঠাৎ করেই আরমান চিৎকার করে ওঠে। তার শরীর আবারও কাঁপতে থাকে। মেহের আলী দ্রুত তার কালামের তাবিজ হাতে নিয়ে ছেলের কপালে রাখেন, কিন্তু এবার তিনি দেখতে পান সেটা আর কাজ করছে না। বাতাসে বিকট গর্জনের শব্দ শুনতে পাচ্ছেন তিনি, যেন শত শত অশুভ আত্মা একসাথে কান্না করছে। এমনই সময় তার ঘরের দরজাটা এক বিকট শব্দ করে খুলে যায়, আর মেহের আলী দেখতে পায় তার ঘরের বাইরে সেই অবয়বটি আবারও এসে দাঁড়িয়েছে। সে গম্ভীর কণ্ঠস্বরে বলে ওঠে, তোর ক্ষমতা এবার শেষ, এবার তোর পরিবার ধ্বংস হবে। মেহের আলী দেখতে পায় তার বাড়ির জানলা দরজা এক এক করে ভেঙে পড়তে থাকে, দেয়াল কাঁপতে থাকে, বাতাসে আগুনের গন্ধ ছড়িয়ে পড়েছে। তার বাড়ি, যেটা কিনা এতক্ষণ ঠান্ডা ছিল, হঠাৎ করেই যেন এক অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। মেহের আলী দ্রুত তার মাথার কাছ থেকে তার রক্ষা কবচ, তার সেই পাণ্ডুলিপি বের করে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করেন, কিন্তু সেই ইফরিত কিছুতেই সরতে চায় না। মেহের আলী প্রচন্ড ভয় পেয়ে যান, কিন্তু কোনো রকমে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি মেঝের ওপর পাণ্ডুলিপি খুলে বসেন। তার স্ত্রী এবং তার ছেলেকে তার পেছনে বসতে বলেন তিনি। মেহের আলী সেই মন্ত্র পড়তে পড়তে দেখতে পায় তার বাড়ির সামনে সেই অবয়ব অদৃশ্য হয়ে গেছে ঠিকই, কিন্তু তার বাড়ির চারপাশে যেন তোলপাড় হচ্ছে। মেহের আলী বাইরে থেকে এক বিকট গর্জন শুনতে পায়। কেউ তাকে বলছে, তুই আমাদের শক্তিকে হুমকি দিচ্ছিস, তোর ধ্বংস অবশ্যম্ভাবী, বেরিয়ে যাই বাড়ি থেকে। কিন্তু মেহের আলী এক মুহূর্তের জন্যও ভীত হননি। তিনি বিশেষ মন্ত্র উচ্চারণ করে নিজের হাত প্রসারিত করেন, আর তিনি সেই ইফরিত জিনকে আহ্বান জানান যে যদি ক্ষমতা থাকে তাকে সঙ্গে করে নিয়ে যাও, কিন্তু তার পরিবারকে যেন সে কিচ্ছু না করে।
এই কথা বলা মাত্রই মেহের আলীকে যেন কোনো অশুভ শক্তি তার ঘরের বাইরে টেনে নিয়ে চলে যায়। তার ছেলে এবং তার স্ত্রী চিৎকার করে ওঠে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই যে শক্তি মেহের আলীকে টেনে নিয়ে গিয়েছিল তাকে যেন ছুঁড়ে ফেলে দেয়। মেহের আলী শুনতে পায় এক বিকট চিৎকার। কেউ তাকে বলছে, ওটা কি তোর হাতে, যেটা নিয়ে তুই আসছিস? তোর সাহস থাকলে একা আয়, তোর হাতের ওই জিনিসটাকে ফেলে দে। মেহের আলীকে যখন সেই অপশক্তি টেনে নিয়ে যাচ্ছিল, তিনি কিন্তু তার পাণ্ডুলিপিটা ছাড়েননি। মেহের আলী সেই জিনকে বলে, ক্ষমতা থাকলে আমাকে এটার সাথেই নিয়ে চল, না হলে এখান থেকে দূর হয়ে যা। তার বাড়ির চারপাশের তাণ্ডব যেন হঠাৎ করেই থেমে যায়। চারিপাশে যেন নিস্তব্ধতা নেমে আসে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর তারা তিনজন, মেহের আলী, তার স্ত্রী এবং তার ছেলে, সারা রাত আর ঘুমোতে পারেননি। পরের দিন মেহের আলী তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে গ্রামের প্রবীণ মুন্সি ইদ্রিস আলীর কাছে যান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সব কথা শোনার পর মুন্সি ইদ্রিস আলী মেহের আলীকে বলেন, এই দিলাওয়ার রশিদ খান যেই বাড়িতে থাকে সেখানে আগে একটা পোড়ো বাড়ি ছিল। সেই পোড়ো বাড়িটাকে অনেক স্বল্প মূল্যে সে কিনে নেয় আর তারপর সেখানেই সে থাকতে শুরু করে। গ্রামের লোকেরা বলতে শুরু করে যে এই দিলাওয়ার রশিদ কুফরি কালাম পড়ে জিনেদেরকে আহ্বান জানায়। আবার এও শোনা গেছে যে আমাদের এই বিরানপুর গ্রামের যেই জায়গাটায় দিলাওয়ার রশিদ খানের বাড়ি রয়েছে সেখানে নাকি পুরো বাড়ি নয়, একটা পুরনো মসজিদ ছিল। বলা হতো রাত গভীর হলে সেখানে নাকি ইফরিত জিনের আনাগোনা দেখা যেত। অনেকের মতে অশরীরী সেই অস্তিত্ব রক্তের পিপাসায় কাতর, আর যারা তার সীমানায় প্রবেশ করে তারা আর ফিরে আসে না। বহু বছর আগে এক পীর সাহেব সেই মসজিদের ভেতর আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল দুষ্ট আত্মাদের বন্দী করতে। কিন্তু সেই শক্তিশালী ইফরিত জিন সেই পীর বাবাকে শেষ করে, আর সেই থেকেই সেই স্থান অভিশপ্ত। যুবক দিলাওয়ার রশিদ এইসব কথায় বিশ্বাস করেনি আর সেই বাড়িটা কিনে নেয়। প্রথম সে বরাবর যুক্তির পথ অনুসরণ করত আর ভূত প্রেত জিনের গল্পকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিত। কিন্তু এই দিলাওয়ার রশিদ সেই পোড়ো বাড়িতে থাকতে থাকতে নিজেই যেন এক অশুভ আত্মায় পরিণত হয়। সে কুফরি কালাম পড়ে সেখানে থাকা অশুভ শক্তিদের বশে আনে। আশেপাশের লোকেরা এক রাতে নাকি সেই বাড়ি থেকে এক বিকট হাসির শব্দ শুনতে পায়। এমন হাসির শব্দ যে লোকের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। তারা ভয়ে রাতের বেলায় বেরোয় না ঠিকই, কিন্তু পরদিন সকালে গ্রামের লোকজন দিলাওয়ার রশিদকে সেই পোড়ো বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীরে দগদগে পোড়ার দাগ, চোখ দুটো যেন ফাঁকা নিথর। সে কিছুই বলতে পারছিল না, শুধু ফিসফিস করে বলছিল, সে আসছে, সে আমাকে নিতে আসছে। আর এরপর থেকেই দিলাওয়ার রশিদের আচরণ বদলে যেতে থাকলো। রাতে সে ঘুমোতে পারত না, সারাক্ষণ বিড়বিড় করত আর মাঝে মাঝে জ্বলন্ত লাল চোখে তাকিয়ে থাকত। কেউ কেউ বলতো সে আর আগের রশিদ নেই, বরং তার মধ্যে যেন অশুভ সেই ইফরিত প্রবেশ করেছে। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই বাড়ির আশেপাশে থাকা বেশ কিছু বাড়ির লোকেরা আমার কাছে এসে বলে যে তাদের বাড়িতে যখন ঝাড় দেওয়া হচ্ছে সেই মাটির মধ্যে যেন কেমন একটা পচা গন্ধ। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হাতের নখের ওপর কালো কালো ছোপ দাগ। এই জিনিস তো ভালো নয়। আমি তাদের সকলকেই বলি যে সূরা ফালাক আর সূরা নাস পড়তে, আর কয়েকজনকে বলি সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়বেন। তারপরেও যদি দেখেন আপনাদের বাড়ির মাটি থেকে দুর্গন্ধ আসছে, বুঝবেন আপনাদের বাড়িতে কালা জাদু করা হয়েছে। মেহের আলী ইদ্রিস আলীকে বললেন, তাহলে কি বাবা এর থেকে বাঁচার উপায় নেই? ইদ্রিস আলী মেহের আলীকে বললেন, গ্রামের প্রচুর লোক আমাকে দিলাওয়ার রশিদের কথা বলছে বহু বছর ধরে, তবে ওকে কোনো মতেই কাবু করা যাচ্ছে না। আসলে তুমি ওর পছন্দের বাড়ি কিনে নিয়েছ, তার জন্যেই তোমার ওপর রাগ।
তোমার ক্ষতিও করবেই, এরকমটাই ও মনস্থির করেছে। ইদ্রিস আলী মেহের আলীকে একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, এই গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক প্রবীণ মৌলানা সাহেব, যার নাম ইসহাক, তিনি এসেছেন আজ 25 বছর পরে। তিনি এই দেশে থাকেন না, তুমি তার কাছে যাও। আমিও তার কাছেই যেতাম, কিন্তু আমার শরীরের যা অবস্থা সেটা মনে হয় সম্ভব হবে না। তুমি মৌলানা ইসহাকের কাছে গিয়ে আমার কথা বলো, নিশ্চয়ই তিনি কোনো উপায় বাতলে দেবেন। মেহের আলী সেই দিনই মৌলানা ইসহাকের কাছে গেলেন। এই প্রবীণ মৌলানা ইসহাক, তিনি নাকি ভারতবর্ষেই থাকতেন, কিন্তু তিনি বহু বছর আগে পার্সিয়া চলে যান, আর আজ বহু বছর পর তিনি দেশে ফিরেছেন। তার কাছে প্রচুর লোকের ভিড়, কিন্তু মেহের আলী তার কাছে গিয়ে পৌঁছানোর পর অবশেষে তার দেখা পেলেন। তার সাথে কথা বলার পর মৌলানা ইসহাক মেহের আলীকে জানায় যে, তুমি ঠিকই বলেছ, এটা ইফরিতের কারসাজি। একমাত্র শুদ্ধ কোরআনের তেলাওয়াত আর বিশেষ রুহানি ইলমের মাধ্যমে একে দূর করা সম্ভব। মেহের আলী প্রবীণ মৌলানা ইসহাককে হাত জোর করে অনুরোধ করলেন তিনি যেন তার সাথে আসেন, এবং মৌলানা ইসহাক তার সাথে যেতে রাজি হয়। মৌলানা ইসহাক বিরানপুর গ্রামে পৌঁছে সোজা দিলাওয়ার রশিদের সেই পোড়ো বাড়িতে চলে যান। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। মৌলানা ইসহাক সেই বাড়ির ভেতরে প্রবেশ করে শুরু করলেন পবিত্র আয়াত পাঠ করা। সাথে সাথে সেখানকার বাতাস ভারী হয়ে উঠল, যেন পুরো স্থান কেঁপে উঠছে। হঠাৎ সেই বাড়ির ভেতর থেকে এক গর্জনের শব্দ শুনতে পান মৌলানা ইসহাক আর মেহের আলী। তারা দুজন দেখতে পান সেই পোড়ো বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে দিলাওয়ার রশিদ খান। সে বেরিয়ে এসে মৌলানা ইসহাককে উদ্দেশ্য করে বলল, আমাকে কেউ তাড়াতে পারবি না, আমি এই বাড়ির রক্ষক। এই বাড়ির তলা দিয়ে একটা সুড়ঙ্গ আছে, যা কিনা এই মেহের আলীর বাড়িতে গিয়ে উঠেছে, তাই জন্যে আমি ওর বাড়িটা চাই। মেহের আলীকে উদ্দেশ্য করে এবার সে বলল, তুই ওই বাড়ি ছেড়ে দে, তাহলে আমি আর তোকে কিছু করব না। কিন্তু মৌলানা ইসহাক সাহেব নির্ভয় কোরআনের তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। ধীরে ধীরে এক কটকটে ধোঁয়া রশিদের দেহ থেকে বেরিয়ে আসতে লাগলো, আর সে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়, আর সঙ্গে সঙ্গে তার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এরপর মৌলানা ইসহাক সাহেব প্রায় 3 ঘন্টা ধরে নির্ভয় সেই জায়গায় দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত চালিয়ে গিয়েছিলেন। এখানে আগে বলা হয়নি, মৌলানা ইসহাক সাহেব মেহের আলীকে বলেছিলেন যে যেদিন তিনি এই বাড়িতে আসবেন, আশেপাশের লোকজন যেন তাদের বাড়ি খালি করে চলে যায়, অন্তত একটা রাতের জন্যে। মৌলানা ইসহাক সাহেব এবং মেহের আলী সেই দিন ভোররাত্রে দিলাওয়ার রশিদের বাড়িতে ঢুকেছিলেন, যখন তারা সেই বাড়ির ভেতর থেকে এক হৃদয় বিদারক চিৎকারের আওয়াজ শুনতে পান। আর যে দরজা, যেটা কিনা নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা তাদের সামনে নিজে থেকেই খুলে যায়। তারা দুজন সেই বাড়ির ভেতরে গিয়ে দেখেছিলেন যে দিলাওয়ার রশিদ খানের মৃতদেহ তার বাড়ির ভেতরে পড়ে রয়েছে, তার শরীর পুরো জ্বলে গেছে। এইভাবেই মৌলানা ইসহাক সাহেব সেই দুষ্ট আত্মা দিলাওয়ার রশিদ খান এবং সেই ইফরিত জিনের কাছ থেকে মেহের আলীর পরিবারকে চিরতরে বাঁচিয়েছিলেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম, কিন্তু যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, এবং তিনি বলেছেন যে জায়গার নাম এবং পাত্রদের নাম নাকি তিনি বদলে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় না যে তার জন্যে ঘটনার মানের কোনো পরিবর্তন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা। তবে সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে, মেহের আলীর কাছে যে পাণ্ডুলিপিটা ছিল সেটাতে কি মন্ত্র লেখা ছিল সেটা জানার ইচ্ছা কিন্তু আমার রয়েই গেল। কেননা মৌলানা ইসহাকের আসার আগে সেই পাণ্ডুলিপির মন্ত্র কিন্তু বহুবার মেহের আলী এবং তার পরিবারকে বাঁচিয়েছে। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা।
তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ভয়েসে যারা ঘটনা পাঠাবে তারা একটু সাইলেন্ট এবং চুপচাপ জায়গায় গিয়ে ঘটনাটা রেকর্ড করবে। আর যদি রেকর্ডিং ভালো হয় এরকমও হতে পারে যে সেই রেকর্ডিং আমি সরাসরি শোনাবো আমাদের এই চ্যানেলে। এবং যারা টেক্সটে ঘটনা পাঠাবে বা যারা ভয়েসেও ঘটনা পাঠাবে তাদের সবাইকে আমি বলছি যে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শ্যামল মিত্র, অভিজিৎ ভৌমিক, লিখেছে দাদা ভাই লাভলি, খুব সুন্দর, কিপ গোয়িং, লাভ ইউ রাজদা। কমেন্ট করেছে মেঘা দাস, রিঙ্কু চৌধুরী, অভি স্টুডিও, চুমকি ঘোষ, উইলসং গেমিং লিখেছে মারাত্মক ঘটনা দাদা, খুব সুন্দর ঘটনা দাদা, এভাবেই চালিয়ে যাও। রাজ সর্দার লিখেছে খুব ভালো লাগলো আজকের ঘটনা। সুদেশনা সিনহা রয় লিখেছে আজকে অনেকদিন পর গামছা বাবার ঘটনা শুনলাম, গামছা বাবার সুন্দরবনের বিভিন্ন ঘটনা শুনে ভীষণ ভালো লাগলো। কমেন্ট করেছে প্রদীপ চট্টোপাধ্যায়, নো ওয়ান লিখেছে গামছা বাবার ঘটনা শুনতে খুব ভালো লাগে রাজদা, আরো পারলে গামছা বাবার ঘটনা সংগ্রহ করো। কমেন্ট করেছে মানব সাহা, অমিতা ঠাকুর, বাবাই দাস, তন্ময় মণ্ডল, তনুশ্রী ব্যানার্জি লিখেছে সুন্দরবনের ঘটনা সব সময়ই ভালো হয়, খুবই রহস্যময়, বেশ অনেকদিন পর গামছা বাবার ঘটনা শুনলাম, তোমার ভয়েসই হলো অদ্ভুত ভয়ঙ্কর। কমেন্ট করেছে সঙ্গীতা বলদে, মামনি শ লিখেছে রাজদা সুন্দরবনের ঘটনাটা খুব ভালো লেগেছে, আর তোমার গলায় ঘটনা শুনে তো আরো বেশি ভালো লাগছে। কমেন্ট করেছে গীতা গোস্বামী, রিয়া থান্দার, অন্তিম স্যাড মুভমেন্ট, একলা পথের পথিক রে ভাই, সঙ্গীতা মজুমদার, পাপড়ি চক্রবর্তী, সৌরেন মাঝি, অর্পিতা বণিক, অমিত দুবে, আশিস কোলে আর রিয়া সর্দার। এই সব কটা কমেন্টই এসছে ভয়ঙ্কর সুন্দরবনের বুকে গামছা বাবা আর মীর রেহানের মরিচ ঝাঁপির ঘটনা প্রেতপক্ষের 278 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। Lights are off right now. নমস্কার বন্ধুরা, প্রেতপক্ষের আরেকটা ভিডিও এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের ভয় পাওয়াবে। আজকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ থাকতে চলেছে, তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি প্রথম ভিডিও ক্লিপে। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে একজন মা তার মেয়ের ঘরে ক্যামেরা লুকিয়ে রেখেছিল, আর যেটা পেয়েছিল সেটা খুবই ভয়ঙ্কর। এই ভিডিওটা লিও লর্ডিসের কাছ থেকে এসেছে। ইনি হচ্ছেন সেই মা যিনি তার মেয়েকে নিয়ে একটা নতুন বাড়িতে উঠেছেন। তিনি জানান যে তার মেয়ে এক অজানা সঙ্গীর সাথে কথা বলে, যাকে দেখা যায় না। ছোটরা এরকম অনেক সময় দুষ্টুমি করে থাকে, যেমন আনমনে কথা বলা বা অন্য কিছু, কিন্তু এই ব্যাপারটা ঠিক সেই রকম নয়। Talking to an imaginary friend, except for it feels really real. Obviously it's an imaginary friend, but it's been weirding me out. And I'm wondering if something is triggering it or why it's happening. So I put this camera down and I'm just gonna let it run and we'll see. তোমরা দেখতেই পেলে যে লিও ক্যামেরাটা লুকিয়ে রাখলো, আর এমনই ব্যবস্থা করলো যে এই ক্যামেরা যেন 24 ঘন্টা কাজ করে। প্রথমে তেমন কিছু ধরা পড়েনি সেই ক্যামেরায়, কিন্তু একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে লিওর মেয়ে সেই ঘরে খেলতে গেল, আর যেটা ক্যামেরায় ধরা পড়লো সেটা দেখে নাও। Hey guys, this is what the camera picked up, captured, whatever, a couple nights ago. And
freaked out. I really don't know what to make of this. This looks beautiful and funny. What are you guys doing? Do you want to play? Do you want to sleep? Come on, please. আমরা দেখলাম লিওর মেয়ে খেলছিল আর সেই ঘরের দরজাটা নিজের থেকেই খুলে যায়। আর সব থেকে অবাক ব্যাপার এটাই, সেই দরজা খোলার সাথে সাথেই একটা ঘর ঘর আওয়াজ শোনা যায়। লিওর কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এরকম ঘটনা আরও কয়েকবার ঘটে গেছে তাদের বাড়িতে। কিন্তু এর পেছনের আসল রহস্যটা যে কি সেটা আজও অজানা। তো দেখে নিলে প্রথম ক্লিপ, চলে যাব আজকের দ্বিতীয় ভিডিও ক্লিপে। সবকটা ক্লিপ দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই জানাবে যে কোন ক্লিপটা দেখে তোমাদের সব থেকে বেশি ভয় লেগেছে। তাহলে দেখে নি সেকেন্ড ভিডিও ক্লিপটা। 19শে সেপ্টেম্বর 2017 মেক্সিকোর মধ্যবর্তী জায়গায় এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এবং 369 জন মানুষ মারা যায় এবং বহু ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে যায়। এই ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে আজ পর্যন্ত অনেক মানুষকে সেই ভয়াবহ বিভীষিকা তাড়া করে বেড়ায়। অনেক বাড়ির সাথে একটা স্কুলও ভেঙে পড়েছিল এবং ভয়ঙ্কর ব্যাপার এটাই যে সেই স্কুল ভেঙে পড়ার সময় তার ভেতরে আটকে থাকা বাচ্চারা ফেঁসে যায় এবং তাদেরকে বার করতে না পারায় তারা সকলে মারা যায়। বলাই বাহুল্য সেখানে মিডিয়া, প্রেস, নিউজ চ্যানেল সকলে পৌঁছে যায়, কিন্তু একটা নিউজ চ্যানেলের ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যেটা দেখার পর সবাই টিভির স্ক্রিন থেকেই সেটা রেকর্ড করা আরম্ভ করে। সেটা কি দেখে নাও, কিন্তু দেখার আগে বলে রাখছি এই দেয়ালের ফাটলটার দিকে নিজেদের নজর রেখো। túnel y en la parte de arriba lo están tratando de hacer desde el techo de este, digamos, como balcón. Hay socorristas tanto de la Cruz Roja como del Ejército Mexicano y del Plan Marina que están pues con los planos del edificio en mano y continúan la versión de que están muy cerca de lo que era el área de cocina y el área del comedor. আমরা পরিষ্কার দেখতে পেলাম একটা ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে সেই ফাটলটার মধ্যে দিয়ে এবং বোঝাই যাচ্ছে যে সেটা একটা বাচ্চার অবয়ব। সব থেকে অবাক ব্যাপার, যতক্ষণ এই নিউজ চ্যানেলটা ব্রডকাস্ট চালিয়ে গেছে এই অবয়বটি অনড়ভাবে একই জায়গায় দাঁড়িয়েছিল, যেন তার মধ্যে কোনো প্রাণ নেই। অনেকেই বিশ্বাস করে যে এটা কোনো বাচ্চার অতৃপ্ত আত্মা। সে মারা যাওয়ার পর তার অতৃপ্ত আত্মা এই জায়গা ছেড়ে যেতে পারেনি আর ওখানেই থেকে গেছে। কেমন লাগলো সেকেন্ড ভিডিও ক্লিপটা? মানে ওই ফাটলটার মধ্যে থেকে যখন ওই ক্রিপি মুখটা দেখা যাচ্ছিল না, মানে সত্যি ভয় লাগছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কি একই রকম ভয় লেগেছে। চলে যাচ্ছি তৃতীয় ভিডিও ক্লিপে। এই ভিডিওর সোর্স অজানা। আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে তার বন্ধুর সাথে রাতে ঘরে শুয়ে রয়েছে। তাদের মধ্যে এক বন্ধু হঠাৎ খাটের ওপর বসে সামনের কাবার্ডের দিকে তাকিয়ে রয়েছে। সে এরকম আগেও অনেকবার করেছে, কিন্তু কেন সেটা এবার দেখে নাও।
nada. No hay absolutamente nada. আমরা দেখলাম একটা ভয়াবহ মুখ সেই কাবার্ডের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে তার বন্ধু সেই কাবার্ডটা খোলে সেখানে কাউকেই দেখা যায় না, পুরো ফাঁকা। তাহলে এই ভয়ানক মুখটা কি ছিল? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এই ভিডিওটা কোনো রকম কারসাজি করা আছে বা এডিটিং করা রয়েছে, কিন্তু ভালো করে দেখে বুঝলাম যে না, সেরকম কোনো ব্যাপারই নেই। তাহলে সেই মুখটা কোথা থেকে এলো? এটা সত্যি রহস্যজনক। ভাবতে পারছো যে এরকম ঘটনা যদি আমাদের সাথে ঘটে, যে তুমি রাতে ঘরে শুয়ে রয়েছো, তোমার সামনের কাবার্ডের মধ্যে দিয়ে এরকম একটা ভৌতিক মুখ দেখা যাচ্ছে, তোমার রাতে ঘুমটা ভেঙে গেছে আর তুমি এরকম দেখতে পাচ্ছ। জাস্ট ফিল করো ব্যাপারটা, আর এটাও ফিল করার চেষ্টা করো যে ওই ছেলেটার ওপর দিয়ে কি গেছিল যখন সে ঘুম থেকে উঠে দেখে যে এরকম একটা ভয়াবহ মুখ সে দেখতে পাচ্ছে। চলে যাচ্ছি আমাদের 4 নম্বর ভিডিও ক্লিপে। এই ভিডিওটা একজন সিকিউরিটি অফিসারের কাছ থেকে পাওয়া, যিনি ফ্লোরিডা শহরে একটা বিল্ডিংয়ে কর্মরত ছিলেন। অনেকেই তাকে বলেছে এই বাড়ি নাকি ভুতুড়ে, কিন্তু সে ভূত বিশ্বাস করে না। একদিন পেট্রোলিং এর সময় তার ক্যামেরাতে যেটা ধরা পড়েছিল, হয়তো তারপর থেকে সে ভূতে বিশ্বাস করা শুরু করে। Yeah, it's still there. Okay. Yeah, it's still there. Okay. What's happening with the lights? Because I'm looking. The lights were. And I can't see. Like, I literally see nothing. The lights are off right now. Oh, it just moved. It just moved. It just moved. It just moved. I just heard a weird noise. Please don't tell me that as you said that. Dude, it just moved. আমরা দেখলাম একটি অবয়ব জানালায় দাঁড়িয়ে ছিল, কিন্তু তার দিকে ক্যামেরা তাক করার সাথে সাথেই সে বিদ্যুৎ গতিতে সরে যায়। ওটা যাই হোক না কেন, কোনো মানুষ হতে পারে না, কেননা কোনো মানুষ এত দ্রুত গতিতে এরকম সরে যেতে পারে না। তাহলে কি লোকে যেটা বলতো এই বাড়িটা ভুতুড়ে, সেটা কি সত্যি? তোমাদের কি মনে হয়? চতুর্থ ভিডিও ক্লিপটা দেখে নিলাম। কোনো মানুষের পক্ষে কি অত দ্রুত গতিতে এরকম ভাবে সরে যাওয়াটা কি সম্ভব? আমার কিন্তু জানা নেই। এরপর আসতে চলেছে পঞ্চম এবং ষষ্ঠ ভিডিও ক্লিপ। দুটোই খুবই ছোট ছোট ভিডিও ক্লিপ হতে চলেছে। তাহলে দেখা যাক এই শেষ দুটো ভিডিও ক্লিপও কি আমাদের ভয় পাওয়ায়। এই ভিডিওর সোর্স অজানা। আমরা দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক তার বিছানায় শুয়ে রয়েছেন এবং তার সিসিটিভিটা অন করা, কিন্তু তার সাথে ঘুমের মধ্যে এটা ঘটবে সে এটা কখনোই ভাবতে পারেনি। তোমরা দেখলে যে কোনো অজানা শক্তি তার বিছানা থেকে তাকে টেনে শূন্যে তোলার চেষ্টা করছিল। এটা যখন তার সাথে ঘটে সে একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে সে ভয় কাতরাতে থাকে। তোমরাই কমেন্ট করে জানিও যে এই জিনিসটা আসলে কি হতে পারে। এটা একটা নব দম্পতির বাড়ি। তারা দুজনেই রাতে ঘুমিয়েছিল এবং হঠাৎ করে রাতের বেলায় তাদের ঘরের বাইরে কারুর চলে ফিরে বেড়াবার শব্দ শুনতে পায় তারা। আর তারা যখন ঘর থেকে বেরোয় তখন যেটা তারা দেখতে পায় সেটা এবার দেখে নেওয়ার পালা। Ay, cabrón. No manches. ¿Qué era eso? No. Ay, no manches. আমরা দেখতে পেলাম একটা অজানা মুখ, যেটা কিনা সত্যি খুব ভয়ঙ্কর। তারা দরজা দিয়ে বেরোবার পরেই সেটা তারা দেখতে পেল, কিন্তু সেটা আসলে কি ছিল? তারা কিন্তু সেই দিকে এগিয়ে যাওয়ার পর আর সেদিকে যখন তারা আলো ফেলল কাউকেই তারা দেখতে পায় না।
এটা সত্যিই তাদের কাছে একটা রহস্য রয়ে গেছে যে এই অজানা অবয়বটি কার ছিল। কি বুঝলে তোমরা? মানে লাস্ট দুটো ভিডিও ক্লিপ কিন্তু রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য কিন্তু একেবারে যথেষ্ট। তবে আমি চাই না তোমাদের রাতের ঘুম নষ্ট হোক, তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে ঘুমাও। ফিরে আসবো পরের সপ্তাহে আবার নতুন কিছু ভয়াবহ ভিডিও ক্লিপ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।